ক্লাস 11-এর ছেলেমেয়েরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা নুন কবিতাটি বিশদে আলোচনা করেছি। আজকে তার গঠনশৈলী, শব্দের অর্থ আর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই কবিতাটিতে কবি স্বরবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন। এতে 16টি চরণ আছে, 8টি স্তবক। প্রত্যেক 2 চরণে মিল পরিলক্ষিত হয়। পুরো কবিতাটি উত্তম পুরুষে লেখা। এই কবিতায় আমরা 2টি চরিত্র দেখি, বাপ বেটা। এখানে একজন আমাদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে যান, অন্যজন থাকে নিভৃতে। কথক এখানে সরাসরি পাঠকের সামনে এসে সময়ের প্রতিনিধিত্ব করছেন। এই কবিতায় প্রচলিত শব্দ ব্যবহার কবিতার কাব্যগুণকে ক্ষুণ্ণ করেনি, বরং অন্য মাত্রা দিয়েছে। ভাত কাপড়, ধার দেনা, খেতে বসে রাগ চড়ে যায়, বাপ বেটা, সারা পাড়া মাথায় করি, শুকনো ভাত, এইসব শব্দচয়ন প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পৃক্ত কবি যে কতটা একাত্ম হতে পেরেছেন তা বুঝিয়ে দেয়। এই কবিতায় বেশিরভাগ ক্ষেত্রে পরের পংক্তির সঙ্গে সাযুজ্য রক্ষার জন্য আগের পংক্তি শব্দ ব্যবহার করেছেন, আর এটি করে কবি ভাবকে তীব্র গতি দিয়েছেন। কবিতার নাম নুন। নুন শব্দটি সংস্কৃত লবণ শব্দের কথ্য রূপ। এই কবিতায় নুন এবং লবণ 2টি শব্দই ব্যবহার করেছেন কবি, এবং 2টি শব্দই এক বিশেষ তাৎপর্য বহন করে। ধার দেনা, ধার এবং দেনা একই অর্থ। এখানে এই শ্রমিক শ্রেণীর অভাব অনটনকে জোর দিয়ে বোঝানোর জন্য এই 2টো শব্দকে তিনি একসাথে ব্যবহার করেছেন, যার অর্থ একই। বাপ বেটা, এখানে বাবা ও ছেলেকে চিহ্নিত করা হয়েছে। বাপ বেটা 2 ভাই, এটি একটি প্রবাদ। এই কবিতায় যে নিম্ন শ্রেণীর কথা বলা হয়েছে, খেটে খাওয়া দিনমজুরদের কথা বলা হয়েছে, সেখানে আঞ্চলিক ভাষায় এই প্রবাদটির প্রচলন আছে, এবং সেই প্রবাদটি লেখক কবি এখানে তুলে ধরেছেন। সামান্য লোক। সামান্য লোক বলতে কবি বলেছেন যারা দিন আনে দিন খায়, শ্রমজীবী প্রান্তিক মানুষের কথা। এই সামান্য লোক কথাটি ব্যবহার করেছেন যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি নয়, কোনো গণ্যমান্য ব্যক্তি নয়, এদের কোনো জীবনের কোনো সুষ্ঠু নিয়ম নেই, এদের কোনো কীর্তি নেই, এদের জীবনে কোনো লক্ষ্য নেই, এদের শিক্ষা দীক্ষা নেই। একটা উদ্দেশ্যহীন পিছিয়ে পড়া জনজীবনকে চিহ্নিত করেছেন। এখানে আরেকটি শব্দ আছে গঞ্জিকা, এটি তৎসম শব্দ। যদিও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের কথা বলতে গিয়ে তিনি এই শব্দটি ব্যবহার করেছেন, তো এই শব্দটি তিনি উচ্চবিত্ত ভাবনাকে প্রকাশ করতে গিয়ে ব্যবহার করেছেন। এখানে আমরা আরেকটি অর্ধ তৎসম শব্দ দেখি, সেটি হলো রাত্রির। এবার আসি আমরা কিছু প্রশ্ন উত্তরে। প্রথমেই বলবো কবিতার নামকরণ। যে কোনো কবিতা, উপন্যাস, গল্প, প্রবন্ধ, যাই বলি না কেন, প্রত্যেকের ক্ষেত্রেই নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ। নামকরণ যেন তার আয়নাস্বরূপ। নামকরণ দেখি সেই বিষয় সম্পর্কে ধারণা করা যায়, সেই জন্য নামকরণটা খুবই গুরুত্বপূর্ণ। ড্যানিয়েলস বলেছেন, একটি সুন্দর শিরোনাম অনেক ধনসম্পদের চেয়ে উত্তম। সঠিক নামকরণের মধ্যে দিয়ে প্রকাশ পায় সেই বিষয়ের মূল সুর বা তাৎপর্য। যে বিষয়ের উপর নির্ভর করে নামকরণ হয় তা হলো ভাব, ব্যঞ্জনা, রচনার বিষয়বস্তু, কেন্দ্রীয় চরিত্র, কেন্দ্রীয় ঘটনা, কখনো নায়ক নায়িকারকেও কেন্দ্র করেও নামকরণ হয়। এখানে লেখক কোন জিনিসের উপর অধিক গুরুত্ব দিচ্ছেন
তার উপর নির্ভর করে নামকরণ। নামকরণ জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। প্রয়োজন ও সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে একটি নাম স্বাভাবিক নিয়মেই মানুষের অন্তরে গেঁথে যায়। বলা বাহুল্য, কবিতার নামকরণের মধ্যেও নিহিত থাকে অন্তর্নিহিত অর্থ, এবং এর মধ্য দিয়েই কবিচিত্তে সত্য সন্ধান পূর্ণতা পায়। এখানে কবিতার নাম নুন। আমাদের নুন কথার অর্থটা জেনে নিতে হয়। নুন মানে একটা খাদ্যবস্তু ঠিকই, কিন্তু কবি এখানে শুধু খাদ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ রাখেননি এই শব্দটির অর্থটিকে। তিনি এখানে বলতে চেয়েছেন যে জীবন ধারণের জন্য যে ন্যূনতম চাহিদা, সেটুকুর কথা এই নুন শব্দ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন। যারা কলকারখানা চালাচ্ছে, রাস্তাঘাট তৈরি করছে, কৃষিকাজ করছে, অট্টালিকা নির্মাণ করছে, অর্থাৎ এক কথায় যারা এই সভ্যতার ধারক বাহক, তারা খেতে পাবে না, এটা কবি কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই তিনি রাষ্ট্রের কাছে, শাসক শ্রেণীর কাছে, উচ্চবিত্তের কাছে দাবি জানিয়েছেন তাদের ন্যূনতম চাহিদার জন্য। এই নুন শব্দের ভিতর দিয়েই কবিতার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এখানে নুন নামকরণটি সর্বৈবভাবে সার্থক। আশা করি এ থেকে তোমরা নামকরণটি লিখতে পারবে। এর পরের প্রশ্নে যাই। আমরা তো অল্পে খুশি। এখানে আমরা কারা? তাদের জীবন যন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তার পরিচয় দাও। এখানে আমরা বলতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমাজের নিম্নবিত্ত শ্রেণী, শ্রমিক শ্রেণী। পরের প্রশ্ন, তাদের জীবন যন্ত্রণার ছবি। এই কবিতায় যেমন আমরা দেখেছি তাদের অল্পে সন্তুষ্টি, অনাড়ম্বর জীবন, তারা সঞ্চয় করতে পারে না, আবার সময়ে তারা বেহিসেবিও হয়ে ওঠে। তারা মাদকদ্রব্য সেবন করে, এর মধ্যে দিয়ে দুঃখ ভুলতে চায়। এত দুঃখ যন্ত্রণার মধ্যেও হাসে, খেলে। তারা যথেষ্ট ধৈর্য ধারণ করতে পারে, আবার এই ধৈর্যের বাঁধন ভাঙে সময়ে। তখন তারা কোনো কিছু পরোয়া করে না। তাদের জীবন ধারণের ন্যূনতম রসদ যখন তারা পায় না, তখন তারা তাদের রাগ ও ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর তখনই তারা দাবি জানায় তাদের জীবন ধারণের ন্যূনতম চাহিদাটুকুর। সচ্ছল জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু থেকেই তারা বঞ্চিত। সেই বঞ্চিত জীবনের যে যন্ত্রণা ফুটে উঠেছে এবং যেভাবে ফুটে উঠেছে তার কথা এখানে। পরের প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কারা কাদের কাছে এই দাবি জানিয়েছে? এই দাবি কতটা যুক্তিসঙ্গত? এখানে কবি যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রমিক শ্রেণীর কথা বলেছেন, সেই শ্রেণী এখানে দাবি জানিয়েছে। কাদের কাছে? রাষ্ট্রের কাছে, শাসকবর্গের কাছে, উচ্চবিত্তের কাছে তারা এই দাবি জানিয়েছে। এই দাবি কতটা যুক্তিসঙ্গত? এই শ্রমিক শ্রেণী সভ্যতার ধারক বাহক। যুগ যুগ ধরে এরা আমাদের সভ্যতাকে বয়ে নিয়ে যাচ্ছে। এরাই মাঠে ফসল ফলিয়ে আমাদের অন্ন যোগায়। এরাই কলকারখানায় কাজ করে ব্যবসা বাণিজ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়। এরাই আমাদের দৈনন্দিন ভালো থাকা, সুখে থাকা, আরামে থাকার সামগ্রী আমাদের কাছে পৌঁছে দেয়। অথচ এরাই থাকে নিরন্ন। তাদের জীবন ধারণের জন্য যে ন্যূনতম চাহিদা সেটুকু তারা পায় না। সেই জন্য এখানে কবি গোটা কবিতায় তাদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নজরুল বা সুকান্তের মতো তীব্র বিদ্রোহ না থাকলেও তিনি জোরালো দাবি জানিয়েছেন তাদের বেঁচে থাকার রসদটুকু পাওয়ার জন্য। এই শ্রমিক শ্রেণী ছাড়া আমাদের সভ্যতা অচল। এদের উপরই নির্ভর করে আমাদের সভ্যতার বেঁচে থাকা, টিকে থাকা। পুঁজিবাদী শ্রেণী এদের পরিশ্রমের উপর নির্ভর করে মুনাফা লোটে। তাই সুস্থভাবে বেঁচে থাকার অধিকার এদের সবার আগে, এবং তাদের এই দাবি সর্বভাবেই যুক্তিসঙ্গত। এই লাইনটি থেকে আরেকটি প্রশ্ন হয়, এখানে কবিতার নাম নুন, কিন্তু কবি কবিতার শেষ লাইনে লবণ শব্দটি ব্যবহার করলেন কেন? আমরা এই অংশটি কবিতার ব্যাখ্যা করতে গিয়ে বিশদে আলোচনা করেছি, সেখান থেকেই এর উত্তরটি লিখতে পারবে। এর পরের প্রশ্নে যাই।
কিন্তু পুঁতব কোথায়? কি পোঁতার কথা বলা হয়েছে? সেটি কিসের প্রতীক? এখানে বক্তার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে? এখানে গোলাপ চারা পোঁতার কথা বলা হয়েছে। গোলাপ সৌন্দর্যের প্রতীক। এরপর এখানে বক্তার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে? গাছটি কেনার সময় যেমন তাদের সৌন্দর্য বোধের প্রকাশ পায়, ঠিক তেমনি যখন সে প্রশ্ন করে কিন্তু পুঁতব কোথায়, তখন তার ভিতরে সংশয় দ্বন্দ্ব প্রকাশ পায়। কেননা তাদের অভাব অনটনে ভরা জীবনে গোলাপ চারা পোঁতার মতো জায়গা নেই, তার উপর পরিচর্যা করার তো সময়ই নেই। তারা উদয়াস্ত পরিশ্রম করে ক্ষুধা নিবৃত্তির জন্য। যেদিন তাদের অতিরিক্ত উপায় হয় সেদিন তারা তাদের ভিতরে সৌন্দর্য বোধকে প্রকাশ করে, কিন্তু তারপরেই তারা বাস্তবে ফিরে আসে, কারণ এই অতিরিক্ত উপায় তাদের সব দিন হয় না। গোলাপ চারা কিনলেই শুধু হবে না, সেটা পোঁতার মতো উপযুক্ত জায়গা থাকা দরকার এবং ফুল পেতে গেলে উপযুক্ত পরিচর্যা করা দরকার। উপযুক্ত জায়গা এবং পরিচর্যা করার উপযুক্ত সময় এদের কোনোটাই নেই। তাই এখানে বক্তার আক্ষেপ, দুঃখে ভরা ব্যর্থ মানসিকতার প্রকাশ পেয়েছে। এরপরে আরেকটি প্রশ্ন, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। কে কার মাথায় চড়ে? প্রসঙ্গ নির্দেশ করো। এখানে কে কার মাথায় চড়ে? রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। এখানে আমিটি কে? এখানে আমি হলো এই কবিতার বক্তা। এই কবিতায় আমরা দুটো চরিত্র পেয়েছি, বাপ এবং বেটা, কিন্তু নির্দিষ্ট করে বোঝা যায়নি যে এখানে বক্তা কে, বাপ না বেটা। তাই আমরা নির্দিষ্ট করে বাপ বা বেটা কাউকে না বলে কথক বলবো। সেই কথকই এখানে বলেছে যে তার মাথায় রাগ চড়ে, তারপরে সে তার মাথায় চড়ে। এবং এখানে প্রসঙ্গ লিখতে বলে আশা করি প্রসঙ্গটা লিখতে পারবে। আরেকটি প্রশ্ন, আমরা তো সামান্য লোক। কে কোন প্রসঙ্গে বলেছে? সামান্য লোক কথাটির তাৎপর্য লেখো। এখানে আমরা বলতে কবি এখানে যে শ্রমিক শ্রেণীটার কথা বলেছেন তারা এখানে কবিতার যে কথক সেই এর প্রতিনিধিত্ব করছে। আমরা কবিতার গঠনশৈলী ও শব্দের অর্থ আলোচনা করতে গিয়ে সামান্য লোক কথাটির অর্থ আলোচনা করেছি এবং সেখান থেকে নিয়ে তার তাৎপর্যটা লিখতে পারবে। কবিতাটা ভালো করে বোঝা থাকলে উত্তর লেখা কোনো অসুবিধা নয়। এছাড়াও যে সমস্ত লাইনগুলো আছে সেখান থেকেও অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোরও উত্তর লিখতে পারবে যদি কবিতাটা ভালো করে বুঝে নাও। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আমরা পরে আবার প্রশ্ন উত্তর নিয়ে আরেকটা এপিসোড করতেই পারি। আর উত্তর কখনো জটিল করবে না, খুব সহজ সরল ভাষায় উত্তর লিখবে, সেদিকে নজর দেবে। আজ এই পর্যন্তই।